ক্লায়েন্টরা ছাড়া আর কে? নীলিমার মুখ থেকে শায়রকে নিয়ে এরূপ সম্বোধন শুনে তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটল অরু। অতঃপর নীলিমাকে একটু সাইডে নিয়ে গিয়ে হিসিয়ে বলল, কাকে কি বলছিস ভাই? আমেরিকাতে উনি সেলিব্রিটি। ওনার বড় বড় ছবি পোস্টার পুরো শহরে বিলবোর্ড জুড়ে থাকে, তুই জানিস? নীলিমা ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে অরুর কথায় পুরো দস্তর অনাগ্রহ প্রকাশ করে বলল, সে যাই হোক, কিন্তু এই সেলিব্রিটি বাদর তোদের বাসায় কি করে? আরে ওনার না মানে কৃত্তিক ভাইয়ার বেস্ট ফ্রেন্ড। কৃত্তিক ভাইয়ার সাথেই বাংলাদেশ বেড়াতে এসেছেন। উনি আসলে ইন্ডিয়ান। অরুর কথা শুনে নীলিমার চোখ মুখ কুঁচকে জোরালো কণ্ঠে বলল, কি? তোর সেই পাষাণ ভাইটা দেশে এসেছে? তুই ঠিক বলছিলি অরু, ওই বেটা এক নম্বরে বজ্জাত। নয়তো তার বন্ধু এমন বাদ্রম করে কেন? বিদেশে বসে এই সব হনুমানদের সাথে মিশে মিশেই তো তোর ভাই গোল্লাই গেছে। নীলিমা ভাষণের মতো করে গলা উঁচিয়ে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করার আগেই নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ চেপে ধরল অরু। তারপর ওকে টেনে হিঁচড়ে নিয়ে নিচে যেতে যেতে চিবিয়ে চিবিয়ে বলল, নীলিমার বাচ্চারে থাম এবার। এমনিতেই সন্ধ্যা থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, এখন আবার তুই তুফান বয়ে আনিস না। প্রত্যয় আর অনুর বিয়েটা পারিবারিকভাবেই বেশ ঘটা করে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে পরিবারের থেকেও এক ধাপ এগিয়ে কৃতিকের বন্ধু মহল। এই বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু অরু কৃতিকের বিয়েটা অনাকাঙ্ক্ষিত আর বিরলভাবে হয়েছে, সেহেতু অনু প্রত্যয়ের বিয়েতে প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে মেহেন্দির রং খেলা, হলুদ সব রকম আনুষ্ঠানিকতা করে তবেই বিয়ের স্বাদ পুরোপুরি আস্বাদন করবে ওরা। বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি, আর সামনে এত এত আয়োজন। সেই কথা মাথায় রেখে ওরা সকলে রেডি সেডি হয়ে বেরিয়েছে শপিং করার উদ্দেশ্যে। ওদের এক এক জনার ভাবসাব দেখে মনে হচ্ছে পুরো শপিং মলটাই আজ ওরা তুলে নিয়ে ফিরবে কৃতিকগঞ্জে। পরন্ত বিকেল, রৌদ্রতাপ কম এসেছে কিছুটা। চারিদিকে নাতিশীতোষ্ণ গোমট হাওয়া বইছে। এর মাঝেই বাড়ির পুরাতন সদস্য ব্ল্যাক ক্যাডিলাকের সামনে হাজির হয়েছে। অ্যালিসা, অর্ণব, শায়র, ক্যাথলিন, অনু আর মুখলেস চাচা। প্রত্যয় ওদের বাড়ি থেকে সরাসরি শপিং মলে আসবে। একটু পর অরুও হাজির হবে ওদের মাঝে। অরুকে গাড়ির নিকট এগিয়ে আসতে দেখে শায়র চোখ ছোট ছোট বানিয়ে ভ্রুকুঞ্চিত করে বলল, আরে হিটলারের বউ, তুমি এখানে কেন? আমাদেরকে যাত্রাপথে মাঝ রাস্তায় উড়িয়ে দেওয়ার শখ হয়েছে তোমার? তুমি চাচ্ছ শপিং মলে না গিয়ে আমরা সরাসরি উপরে চলে যাই, তাই তো? শায়রের ধমক খেয়ে ঠোঁট উল্টে অনুর দিকে অসহায় দৃষ্টিপাত করে অরু বলে, আপা দেখান। অনু উদ্বিগ্ন হয়ে শুধালো, হ্যাঁ রে অরু, কৃতিক ভাইয়া কি যাবে না আমাদের সাথে? অরু বিরক্ত হয়ে রুষ্ট আওয়াজে বলল, আশ্চর্য, তোরা সবাই এমন ভাব করছিস যেন আমি স্বয়ং জায়ান্ট কৃত্তিক। উনি কি করবেন না করবেন আমি কিভাবে বলবো? তাছাড়া উনি কি আমার সাথে সব কথা শেয়ার করে? তোদের কি মনে হয়? অনু বলতে চাইল, তাহলে জায়ান কৃতিকের মতো এমন অসাধু পুরুষের জন্য এত পাগল হওয়ারই বা কি ছিল? কিন্তু ও সেসব বলল না, বরং অরুর কথায় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে রইল চুপচাপ। ওদিকে অ্যালিসা সকলকে ডেকে বলল, হয়েছে, আর গবেষণা করতে হবে না, ওই যে জেকে আসছে। অ্যালিসার কথা শুনে ঘুরে গেটের দিকে দৃষ্টি নিক্ষিপ্ত করলো সকলে। দেখলো আঙুলের টাকায় বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে এদিকেই এগিয়ে আসছে কৃতিক। পরনে অফ হোয়াইট ফুল স্লিভ টি শার্ট আর সাথে ম্যাচিং ওভারসাইজ অফ হোয়াইট প্যান্টে তাকে আজ আদতে কাল্পনিক গ্রিক গডের মতোই সুদর্শন লাগছে। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলোকে সেট করার জন্য মাথায় লাগিয়ে রেখেছে ব্যাকেট হ্যাট। পরনের সবকিছু ধবধবে সাদা হলেও মুখটা কালো আর গম্ভীর হয়ে আছে কৃতিকের। গভর্নিং বডির সদস্য হিসেবে জেকে গ্রুপে জয়েন করার ইচ্ছে ছিল আজকেই। সে হিসেবে গভর্নিং বডির অন্য সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের নতুন বসের জয়েনিং মিটিংয়ে। কত কত ইম্পর্টেন্ট ক্লায়েন্টদের ইনভাইট করা হয়েছিল।
অথচ এই বদের হাড্ডি বন্ধুগুলোর জন্য অফিসিয়াল সব প্ল্যান ক্যান্সেল। কাজকর্ম ঠিকিয়ে তুলে এখন এদের সাথে না চাইতেও শপিংয়ে বেরোতে হচ্ছে কৃতিককে। কৃতিক যতক্ষণে গাড়ির কাছে এসেছে ততক্ষণে সিট ভাগাভাগি নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে ওরা। অরু আর অনু দু বোন শুকনো মুখে দাঁড়িয়ে বড়দের ঝগড়া দেখছে। অ্যালিসা অর্ণব পুরো দস্তর যুদ্ধ লাগিয়েছে সিট নিয়ে। দেখলে কে বলবে এরা কাপল? একজন যে আরেকজনের প্রাণ ভোমরা। ওদের ঝগড়াঝাটির মাঝখানে শাওর একটুখানি মাথা চুলকে বলল, মোকলেস চাচাকে না নিলেই তো হয়। অ্যালিসা তৎক্ষণাৎ খ্যাপাটে কণ্ঠে বলল, খবরদার, মোকলেস চাচাকে আমার ভালো লেগেছে, ওনাকে আমি শপিং করিয়ে দেব। অর্ণব দাঁত খিঁচে বলল, এতই যদি চাচাকে ভালো লাগে তাহলে আমি কে? হ্যাঁ, অতঃপর মোখলেস চাচার দিকে তাকিয়ে অর্ণব কটমটিয়ে বলে, এই চাচা আপনি জানতো আপনাকে নেওয়া হবে না, ভাগুন। মোখলেস চাচা অপ্রস্তুত হেসে বলল, তবুও আপনার শপিংয়ে যেতে হবে তাই তো? শায়রের কথার পাছে কৃতিক এগিয়ে এসে রাশভারী আওয়াজে শুধালো, কি হয়েছে? শায়র পিছনে ঘুরে কৃতিককে দেখতে পেয়ে বিরক্ত হয়ে বলল, জায়গার সংকট, তোর বউকে নিতে পারছি না, সরি। শায়রের কথায় কৃতিক আর চোখে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে ভীত হরিণীর মতো ডাগর চোখে কৃতিকের দিকেই তাকিয়ে ক্রমাগত আঙুলে ওড়না পেঁচাচ্ছে। কাল অমন কাছাকাছি আসা আবেশিত আলিঙ্গনের মাঝেও দুজনের একবারও কথা হয়ে ওঠেনি। তখন আবার নীলিমার ডাকে কৃতিককে ধাক্কা মেরে চলে গিয়েছিল অরু। সেই মুহূর্ত থেকেই কৃতিক দ্বিগুণ ক্ষেপে আছে অরুর উপর। রিজেকশন ওর একদম পছন্দ নয়। কুক্ষণেও এই মেয়েকে একা পেলে যে কি করবে সেটা ও নিজেও জানে না। কৃতিক সেই তখন থেকে খ্যাপাটে বাঘের মতো দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। বিষয়টা নজরে আসতে আড়ালে শুষ্ক ঢোক গিলল অরু। শায়র কৃতিকের সামনে হাত নাড়িয়ে বলল, এক্সকিউজ মি, কথা এদিকে হচ্ছে ওদিকে না। কৃতিক গমগমে আওয়াজে বলল, অরুকে রেখে তোরা চলে যা, আর অরু একটু পরে আসুক, আমি প্রত্যয়কে বলে দিচ্ছি ও অনুকে পিক করে নেবে। কৃতিকের কথায় অরু আচমকা চেঁচিয়ে উঠল। কয়েক কদম পিছিয়ে গিয়ে ভয়ার্ত গলায় বলল, না আপা, আমি ওনার সাথে যাব না, আমার ভয় করছে। শায়র ক্যাথলিনের দিকে তাকিয়ে বলল, ক্যাট তাহলে তুমি যাও জ্যাকের সাথে। শায়রের কথা শুনে তৎক্ষণাৎ অ্যালিসার পেছনে লুকিয়ে পড়ল ক্যাথলিন। সেবার চুল কাটার ঘটনার পর থেকেই কৃতিককে ভূতের মতো ভয় পায় ক্যাথলিন। সেই ভয়ঙ্কর রূপ দেখার পর কৃতিকের সাথে কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকে পর্যন্ত চোখ তুলে তাকানোর সাহস পায় না মেয়েটা। আর ওকে কিনা বলা হচ্ছে সেই যমরাজের সাথে বাইকে বসতে, অসম্ভব। কৃতিকের চেঁচামেচি অতিরিক্ত কথা মোটেই পছন্দ নয়। এখন এই মুহূর্তে ওদের সবার বাঘ পিতনটায় মেজাজ চড়ে উঠল ওর। নিজের বিগ্রাণু মেজাজটাকে সংবরণ করতে না পেরে সহসা ধমকে উঠল কৃতিক। কি বলেছি কানে যায়নি? অরু বাইকে বস, রাইট নাও। এবার আর ওরা অপেক্ষা করে না, বরং কৃতিকের কথা মতো অরু আর অনুকে রেখে তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায় কৃতিক কুঞ্জের গেট দিয়ে। অনুও প্রত্যয়ের জন্য অপেক্ষা করবে বলে অনুকে রেখে বাড়ির ভেতর চলে গেল। পাছে শুধু অসহায়ের মতো পড়ে রইল একলা অরু। ওর ভীত সন্ত্রস্ত চাহনি দেখে মনে হচ্ছে কেউ বাঘের খাঁচায় হরিণ শাবক আমানত রেখে গিয়েছে, আর সেই জীবনপণ অসহায় হরিণী শাবকখানা ও নিজেই। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? কৃতিকের ভরাট আওয়াজে কম্পিত হয়ে ওঠে অরুর এইটুকুনি তনু শরীর। ও মাথা উঁচিয়ে মিনমিনিয়ে বলে, আপনাকে ভয় করছে। আমি কি বাঘ নাকি ভাল্লুক? কি কাছে এলে তোকে খেয়ে ফেলবো কোনটা? কৃতিকের কথায় অরু নিশ্চুপ, নির্বিকার ওর ভঙ্গিমা। ওর এহেন নীরবতা দেখে কৃতিক শান্ত স্বরে বলল, কিছু বলেছি অরু? তুই আসবি নাকি আমি আসবো, কোনটা? অরু তৎক্ষণাৎ বাদ সেধে দ্রুত পায়ে কৃতিকের নিকট এগিয়ে যেতে যেতে বলল, না থাক, আহ। অরু কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে মোলায়েম হাতটা
খপ করে নিজের শক্ত হাতে চেপে ধরল কৃতিক। ওর হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করে উঠল অরু। লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ে না, উল্টে অরুকে বাইকের সাথে চেপে ধরে নিজের মুখটা অরুর দিকে বাড়িয়ে দাঁত দিয়ে দাঁত পিষে কৃতিক বলে, হাউ ফাকিং ডেয়ার ইউ অরু! কাল আমাকে ধাক্কা মারার সাহস কোথায় পেলি তুই? কতবার বলেছি তোকে আমার রিজেকশন একদম পছন্দ নয়। আদর করতে চাইলে চুপচাপ সেটা করতে দিবি, চুমু খেতে চাইলে চুপচাপ সেটা খেতে দিবি। তখন আমাকে ডিস্টার্ব করার দুঃসাহস দেখাবি না। প্রথমবার গাড়িতে বসে যা যা শিখিয়েছিলাম এর মধ্যে ভুলে গিয়েছিস? অরু অশ্রুসিক্ত চোখের পাতায় পলক ফেলে, 2 ফোঁটা নোনা জল ছেড়ে দিয়ে আড়ষ্ট গলায় বলল, ছাড়ুন না, ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে তো আমার। অরুর ভেজা চোখ আর কম্পিত ঠোঁটের শিহরণ দেখে মুহূর্তে স্বাভাবিক হয়ে উঠল কৃতিকের শক্ত চোয়াল। 2 চোখের অগ্নিস্ফুলিঙ্গ দপ করে নিভে গিয়ে ঘনীভূত হলো তীব্র কামনা। অরুর কেঁপে ওঠা নরম তুলতুলে ঠোঁটজোড়া চৌম্বকীয় আকর্ষণে টানছে ওকে। এই ভীত সন্ত্রস্ত ডাগর চোখ, এই কম্পিত ঠোঁট, এই অভিমানী পান পাতার মতো স্নিগ্ধ মুখ, এই লতানো ছোট্ট শরীর, এসবের মাঝেই বারবার আটকে যায় কৃতিক। ক্রোধান্বিত মস্তিষ্কটা শান্ত নীর হয়ে যায় মুহূর্তেই। তীব্র মাদকতা মিশিয়ে হৃদয়ে ঢেউ তুলে কামনার প্লাবন। মাঝে মাঝে কৃতিকের মনে হয় এ কোনো সাধারণ অষ্টাদশী নয়, বরং এ মেয়ে মায়াবিনী, জাদুকরিণী, হৃদয় হরণী, যার ছোঁয়া তো দূরে থাক, উষ্ণ চাহনিতেও জলোচ্ছ্বাসের সূত্রপাত হয় বছর 30 ম্যাচিউরিটি খ্যাত হৃদগহীনে। কৃতিক সেই তখন থেকে একইভাবে তাকিয়ে আছে, নিষ্প্রভ ওর চাহনি, একবার পলকও ফেলছে না। সামান্য চোখের চাহনি দিয়ে যেন অরু সুপ্ত নারী সত্তাকে ক্রমশ জাগ্রত করছে নির্লজ্জ লোকটা। ওর কামুক চোখের চাহনিতে বারে বারে আড়ষ্ট হয়ে যাচ্ছে অরু। ব্যাপারটা লজ্জাজনক। অরু লজ্জা পেল ভীষণ। সহসা অন্যদিকে চোখ ঘুরিয়ে জড়তা মিশ্র কণ্ঠে বলল, চলুন যাওয়া যাক। অরুর কথায় ভ্রম কেটে গেল কৃতিকের। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ ওরা এখানে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিরাচরিত ফর্মে ফিরে এসে নিজের হ্যাট, মোবাইল, সিগারেট, ওয়ালেট সব কিছু অরুকে বুঝিয়ে দিয়ে হেলমেট পরে বাইকে বসে পড়ল কৃতিক। অরুও নিঃসংকোচে কৃতিকের কাঁধে হাত রেখে বসে পড়ল বাইকে। অরু বসার সঙ্গে সঙ্গে কৃতিক বলে ওঠে, ধরে বস। কৃতিকের কথায় অরু এবার নিজের হাতের বাঁধন শক্ত করল কিছুটা। পর মুহূর্তেই সাই সাই আওয়াজ তুলে কৃতিক কুঞ্জের বিশাল গেট ছাড়িয়ে বেরিয়ে গেল ইয়ামাহা খচিত ব্র্যান্ডেড বাইকটা। এই পুরো কাহিনী দোতলার বারান্দা থেকে সূক্ষ্ম নজরে পরখ করল অরুর মামাতো ভাই রেজা। পরক্ষণে ব্যতিগ্রস্ত হাতে আঙুল চালালো মোবাইলে, কাউকে মেসেজ করলো বোধহয়। সন্ধে 7:30। সোডিয়াম আর চলন্ত গাড়ির উজ্জ্বল আলোয় আলোকিত ঢাকা শহর। শপিং কমপ্লেক্সের 3 তলা জুড়ে বিশাল ক্যাফটেরিয়া, তার একপাশেই ঠাই লাগানো বিস্তার দেওয়াল। সেখান থেকে সামান্য উকি দিলে পাখির চোখে পুরো শহরটা দেখা যায়। রাতের শহরের লাল নীল সোনালি চকচকে আলো বাদ দিলে ঢাকা শহরের সবচেয়ে বেশি যা দেখা যায় তা হলো ট্রাফিক জ্যাম। সেই তখন থেকে পুরো রাস্তাটা জ্যামে আটকে আছে। এক নাগাড়ে হর্ন বাজিয়ে যাচ্ছে শয়ে শয়ে গাড়ির বহর। হর্নের আওয়াজে কান ছালাপালা হওয়ার উপক্রম। কি বিদঘুটে অনুভূতি! যদিও বা এত দূর থেকে সে আওয়াজ কানে ভেসে আসছে না, তবুও কোল্ড কফির স্ট্রটাকে আঙুলের সাহায্যে ঘুরাতে ঘুরাতে দুর্বিষহ জ্যামের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে নীলিমা। নিজের মাঝে অনুভব করতে চাইছে রাস্তার মানুষগুলোর বিষাদময় তিক্ত অনুভূতিকে। সেই তখন থেকে একইভাবে বাইরে তাকিয়ে আছে দেখে তিথি এবার ডেকে উঠল ওকে। এই নীলিমা, তখন থেকে বাইরে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? তিথির ডাকে চোখ ঘোরালো নীলিমা। পুনরায় কোল্ড কফিতে সিপ নিয়ে বলল, কেমন আছিস বল? তোর তো খবরই নাই, বিয়ে শাদী করে ফেলছিস নাকি? নীলিমার কথায় তিথি মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ালে নীলিমা আবার শোধায়, তা জিজু কোথায়? এবার তিথি আঙুলের ইশারায় কাউকে দেখাবে
তার আগেই নীলিমার চোখ গেল তিথির পেছনে এক আগন্তুকের দিকে, যে এই মুহূর্তে চিকেন ফ্রাই আর কোকের ট্রে হাতে নিয়ে এদিক ওদিক তাকিয়ে ফাঁকা সিট খুঁজে ভীষণ ব্যস্ত। এখানেও পাগলু? বিড়বিড়িয়ে কথাটা বলে মেনু কার্ডের আড়ালে তাড়াহুড়ো করে মুখ লুকালো নীলিমা, যা দেখে তিথি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, হুট করে এমন চোরের মতো বিহেভ করছিস কেন? নীলিমা হিসিয়ে বলে, চুপ কর, বিদেশি বাদরটা এদিকেই আসছে, একবার দেখে ফেললে বক বক করে মাথা খেয়ে ফেলবে। এক্সকিউজ মি, কে বাদর? আচমকা পুরুষালী রাশভারী আওয়াজে লাফিয়ে উঠল নীলিমা। থতমত খেয়ে মুখের সামনে মেনু কার্ডটা সরাতেই দৃষ্টি স্থাপন হলো শায়রের কুচকানো ভ্রুর ভাঁজে। শায়র নীলিমার পাশেই বসেছে, যার দরুন মেনু কার্ডটা সরাতে চকিতে পেছনে সরে গেল নীলিমা। কোনো মতে নিজের ভয়টাকে আড়াল করে চোখে মুখে মিথ্যে আত্মবিশ্বাস ধরে রেখে তেতো গলায় নীলিমা বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার সিট, চোখে দেখতে পারছেন না? শায়র এগিয়ে গিয়ে নীলিমার কফিতে একটা সিপ দিয়ে বলল, দেখো দেখি কোথায় লেখা আছে এটা তোমার সিট। আমি যতদূর জানি সিটটা ক্যাফের কর্তৃপক্ষের এবং এটা সকল কাস্টমারের জন্য বরাদ্দ। মানুষের জিনিসকে নিজে বলা বন্ধ করো লোভী মেয়ে। কোন দিন না অন্যের জামাইকে দেখে বলো এই জামাই আমার। তিলকে তাল আর ককে কলিকাতা বানিয়ে ফেলবার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে শায়রের মাঝে, সেটা বেশ ভালো মতোই টের পেল নীলিমা। তাই আপাতত কিছু না বলে অগত্যায় চুমুক দিল কফিতে। শায়র কিঞ্চিত বাঁকা হেসে বলল, হাউ ইজ ইট? মানে? শায়র কফির স্ট্রটাকে ইশারা করে বলল, আমার লিপস টেস্ট। নীলিমার এতক্ষণে মাথায় ঘুরল, একটু আগে এই একই স্ট্র দিয়ে শায়র ওর কফি পান করেছে, আর এখনও নিজেও খেলো। ব্যাপারটা বোধগম্য হতেই টিস্যু দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে নীলিমা নাক মুখ কুঁচকে বলল, অসভ্য লোক, কি চাই আপনার? আপাতত এক চুমুক কফি নিয়ে সেটাকে কুলকুচি করে সরাসরি তোমার মুখে পুরে দিতে চাই। শায়রের এমন বিদঘুটে কথায় গা গুলিয়ে এলো নীলিমার। ও অনেকটা বিরক্ত হয়ে বলল, আপনি আসলে একটা পাগলু, পচা বাসি নষ্ট উচ্ছিষ্ট সব আপনি। প্রতি উত্তরে শায়র আরও গা জ্বালানো কিছু কথা ছুড়বে তার আগেই নীলিমার নাম ধরে ডেকে ওঠে অরু। নীলিমা পেছনে চেয়ে অরুকে দেখে আশ্চর্য কণ্ঠে বলে, অরু তুই? অরু তুই? অরু এগিয়ে এসে সহসা হেসে বলে, আপাদের বিয়ের শপিংয়ে এসছি। তুই? বাকি কথা বাড়ানোর আগে ওর সাথে চোখাচোখি হলো তিথির। তিথি অরুকে দেখে সংকোচ কিংবা অপরাধ বোধ করা তো দূরে থাক, উল্টে একটা গা চালানো হাসি দিয়ে বলল, তাহলে শেষমেশ ফিরে এলি আমেরিকা থেকে। তোকে আগেই বলেছিলাম নিখিল ভাইয়ের পেছনে পড়ে থাকা বন্ধ কর। তোকে দুপয়সারও পাত্তা দেবে না নিখিল ভাইয়ের মতো মানুষ। শুধু শুধু এতগুলো দিন মিথ্যে আশা নিয়ে বেঁচে আছিস। হাউ শেম। নীলিমা তৎক্ষণাৎ তিথিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থামবি তুই তিথি? অরুর মনটা এমনিতেই ভালো যাচ্ছে না। অরু এবার মুখ খুলল, তিথির দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তোকে কে বলেছে আমি মিথ্যে আশায় বেঁচে আছি? আমাকে দেখে কোন দিক দিয়ে তোর অসুখী মনে হচ্ছে? তিথি তাচ্ছিল্য করে হেসে বলল, দেখতেই তো পাচ্ছি, সিংহ শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিস। কিছু বুঝি না ভেবেছিস? ওদের তর্কের ফাঁকে বাম হাত ঝুঁকিয়ে অরুর দিকে ঘুরে আশ্চর্য হয়ে শায়র শুধালো, জেকের মতো আস্ত একটা প্রায় জীবন উপস্থিত থাকতে তুমি আবার কার জন্য শুকিয়ে গেলে হে লোকেশী? সবার উদ্ভট কথা শুনে আহাম্মকের মতো ফেলিয়ে তাকিয়ে আছে অরু, প্রস্তুতি নিচ্ছে নতুন উদ্যমী তিথিকে কিছু বলার। ঠিক সেই সময়ে সবার আকর্ষণ কেড়ে নিয়ে বয়োজ্যেষ্ঠ একজন ওদের মাঝে চলে এসে তিথির কাঁধে নিঃসংকোচে হাত রেখে বলল, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? লোকটা স্মার্ট, বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে বেশ ধনাঢ্যশালী ব্যক্তি হবে হয়তো, তবে বয়সে ওদের চেয়ে চোখ বুজে কয়েক গুণ বড় তো হবেই।
সায়র লোকটাকে দেখে জোরপূর্বক হেসে বলল, কে আপনি দাদু? তিথি তৎক্ষণাৎ লোকটার বেড়ে ওঠা ভুঁড়িতে আবেশিত হাত ছুঁয়ে একগাল হেসে বলল, মিট মাই বিলুড হাজব্যান্ড খন্দকার মোস্তাক আহমেদ। তিথির কথা